হ্যালো এভরিওয়ান, আমরা জাস্টিস এই নাটকটির টেক্সট অ্যানালিসিস করছিলাম এবং এখান থেকে 10টা পার্ট আপলোড করা হয়েছিল, 10টা, ঠিক আছে। এবং তারপর থেকে আমরা কন্টিনিউ করব আজকের ভিডিওতে। তো এরই মধ্যে কিন্তু আমরা একটা অন্য পোয়েম কমপ্লিট করে নিলাম, যেটা 3 years she grew in sun and shower, একটা লুসি পোয়েম, সেটা আমরা কমপ্লিট করে নিলাম। তো সেজন্য লুসিটা কয়েকদিনের জন্য, জাস্টিসটা কয়েকদিনের জন্য বাকি ছিল। তো আমরা এবার আবার এটা কন্টিনিউ করব। আর আমি যেমনটা বলেছিলাম যে মাঝে মধ্যে আমাদের একঘেয়েমি কাটানোর জন্য মাঝে মধ্যে কিন্তু অন্যান্য একটা টপিক আমরা তুলে ধরবো, তো সেরকমটাই করব। ওকে, তো যাই হোক, আমরা এখানে 11 নম্বর পার্ট, এটা আজকে আমরা টেক্সট অ্যানালিসিস করছিলাম, এটা আমাদের 11 নম্বর পার্ট। তো আগে আমরা যতটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে শুরু করব, ঠিক আছে। তো আমরা ডিরেক্ট সেখানেই চলে যাচ্ছি। তো দেখো, আমরা প্রিভিয়াস ভিডিওতে এতটা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে, এতটা কমপ্লিট করেছিলাম। মানে অ্যাকচুয়ালি আমাদের কেসটা চলছিল সেই কোর্টের মধ্যে। ফল্ডারকে তোলা হয়েছে কাঠগড়ায় এবং বিভিন্ন সাক্ষ্য দেওয়ার জন্য অনেকজনকে ডাকা হয়েছে, যেমন কোকসনকে ডাকা হয়েছে, ফল্ডারকে ডাকা হয়েছে, রুথ হানিওয়েলকে ডাকা হয়েছে। তো তারা সবাই, তাদেরকে যেসব কোশ্চেনগুলো করা হয়েছে তারা তাদের মতামত জানিয়েছে এবং তারপরে আমরা সেরকম জায়গাতেই শেষ করেছিলাম এবং তারপরে আমরা আজকে শুরু করছি। এবং এখানে আমরা আজকে প্রথমেই দেখব যে ফ্রম, যে কি না ফল্ডারের হয়ে কেস লড়ছে, সে একটা লম্বা স্পিচ একটা দেবে, ঠিক আছে, লম্বা একটা স্টেটমেন্ট তার আছে। আমরা মেনলি এই স্টেটমেন্টে আজকে পড়ব, খুব বড় একটা লম্বা স্টেটমেন্ট আছে, ঠিক আছে। তো সেটা আমরা পড়ব এবং এইভাবে আমরা পুরোটা কমপ্লিট করব, ঠিক আছে। তো দেখো প্রথমে কি বলছে, আমরা শুরু করছি আমাদের আজকের টেক্সট অ্যানালিসিস। মানে ফ্রম বলছে গ্যাদারিং আপ নোটস ফ্রম, যে কিনা ফল্ডারের পক্ষে কেস লড়ছে, সেই কিছু নোটস জোগাড় করে। ইফ ইট প্লিজ ইউর লর্ডশিপ জেন্টেলম্যান অফ দ্য জুরি, এবং জুরি কারা আমি আগেই বলেছি, অনেকবারই বলেছি, ঠিক আছে। তো বলছে ইফ ইট প্লিজ ইউর লর্ডশিপ জেন্টেলম্যান অফ দ্য জুরি, মাই ফ্রেন্ড ইন ক্রস এক্সামিনেশন হ্যাজ শোন আ ডিসপোজিশন টু স্নিয়ার অ্যাট দ্য ডিফেন্স হুইচ হ্যাজ বিন সেট আপ ইন দিস কেস, and I am free to admit that nothing I can say will move you। কি বলছে এখানে দেখো, বলছে মানে জুরিদেরকে উদ্দেশ্য করে বলছে, কোর্টের যে জুরিরা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে, অ্যাকচুয়ালি সবাইকে উদ্দেশ্য করেই বলছে। মানে সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে অ্যাকচুয়ালি যে স্টেটমেন্টটা একটা উকিল তার ক্লায়েন্টের পক্ষে দিয়ে থাকে সেটাই দিচ্ছে, ঠিক আছে। মানে এখানে সবাইকে উদ্দেশ্য করেই বলছে আপনারা যদি এই ফল্ডারের কেসটাকে ক্রস এক্সামিনেশন, এখানে ক্রস এক্সামিনেশন মানে কি পুনরায় পরীক্ষা করা, ঠিক আছে। ক্রস এক্সামিনেশন আছে, দেখো এই যে ক্রস এক্সামিনেশন। এবং এখানে মাই ফ্রেন্ড বলতে কার বলা হচ্ছে, মাই ফ্রেন্ড বলতে ফল্ডারের বিপরীতে যে কেস চলছে সে কিনা ক্লেভার, ঠিক আছে, তাকে বলা হচ্ছে মাই ফ্রেন্ড। তো এখানে বলছে যে মানে অ্যাকচুয়ালি এখানে ফ্রম বলতে চাইছে যে আপনারা যদি ফল্ডারের এই কেসটিকে অবজ্ঞা করেন, ঠিক আছে। স্নিয়ার মানে দেখো এখানে একটা ওয়ার্ড আছে, একটা নতুন ওয়ার্ড, স্নিয়ার। স্নিয়ার মানে হচ্ছে অবজ্ঞা করা, ঠিক আছে। তো আপনারা যদি এই যে একটা কেস, এটাকে ফল্ডারের এই যে কেসটা, অ্যাকচুয়ালি এখানে দেখো মানে এখানে ফ্রম কিন্তু বারবার প্রমাণ করতে চাইছে যে ফল্ডার যে কাজটি করেছে সেটা অ্যাকচুয়ালি মানে এক মোমেন্ট, একটা ক্ষণিকের জন্য সে নৈতিকতা থেকে চ্যুতি হয়ে গিয়েছিল, মানে অ্যাকচুয়ালি তার মতিভ্রম হয়েছিল ক্ষণিকের জন্য, তার ফলে সেই কাজটি করেছে। তো এটাই সে প্রমাণ করতে চাইছে বারবার, ঠিক আছে। এবং তাই বলছে, তো আপনারা যদি বলছে যে ফল্ডারের যদি সেই ডিসপোজিশনটা, সেই স্বভাবটাকে আপনারা যদি বিবেচনা না করেন, যদি কনসিডার না করেন এবং আপনারা যদি ফল্ডারের এই কেসটাকে অবজ্ঞা করতে চান, তাহলে কি হবে বলছে I am free to admit that nothing I can say will move you। এবং তাহলে আপনাদের যে ডিসিশন, আপনারা ডিসিশন নিয়েছেন, আপনাদের এই ডিসিশন থেকে তাহলে আমি আপনাদেরকে আর নড়াতে পারবো না, যদি আপনারা এটাই ভেবে নিয়ে থাকেন। ওকে, তারপরে দেখো, ইফ দ্য এভিডেন্স হ্যাজ নট অলরেডি কনভিন্সড ইউ দ্যাট দ্য প্রিজনার কমিটেড দিস অ্যাক্ট, ইফ দ্য এভিডেন্স হ্যাজ নট অলরেডি কনভিন্সড ইউ, যে এভিডেন্সগুলো এই পর্যন্ত দেওয়া আছে সেইগুলো যদি আপনাদেরকে কনভিন্স না করে, দ্যাট দ্য প্রিজনার কমিটেড দিস অ্যাক্ট ইন এ মোমেন্ট টু অল দ্য practical intents and purpose, he was not responsible for his actions। মানে ফল্ডার যে কাজটি করেছে, মানে এখানে যে এভিডেন্সগুলো দেওয়া হয়েছে, বলছে আপনাদের যদি এই এভিডেন্সগুলো দেখে আপনারা যদি বুঝতে না পারেন যে ফল্ডার একটা ক্ষণিকের বশে সেই কাজটি করেছে, ঠিক আছে, এবং যে এভিডেন্সগুলি দেওয়া হয়েছে তার জন্য এটা মানে যথেষ্ট। এবার আপনারা যদি এটা বুঝতে না পারেন তাহলে আমি আপনাদের ওই ডিসিশন থেকে মুভ করাতে পারবো না। সে কি করেছে, যে বলছে এখানে দেখো
when to all practical intents the purpose he was not responsible for his action, সে যে অ্যাকশানটি করেছে সেটা সে ইন্টেনশনালি করেনি এবং তার জন্য সে রেসপন্সিবল নয়। A moment of such mental and moral vacuity arising from the violent emotional agitation under which he has been সাফারিং, বলছে সে যেটা সাফার করছিল তার মধ্যে কিন্তু একটা উন্মাদনা ছিল যে রুথকে নিয়ে তাকে পালাতে হবে, রুথকে বাঁচাতে হবে। তো সেই উন্মাদনা থেকে তার মধ্যে কি হয়, ফ্যাকাল্টি তৈরি, ভ্যাকুইটি তৈরি। ভ্যাকুইটি মানে হচ্ছে শূন্যতা, ঠিক আছে। তার মধ্যে একটা নৈতিক শূন্যতা জন্মায়, নৈতিক শূন্যতা, মোরাল ভ্যাকুইটি মানে তার মধ্যে একটা নৈতিক শূন্যতা জন্মায় এবং তার ফলেই সে এই কাজটি করেছে। অ্যাজ টু অ্যামাউন্ট টু এ টেম্পোরারি ম্যাডনেস, এবং এটা একটা টেম্পোরারি ম্যাডনেস ছিল। ফলটার এটা ম্যাডনেসের বশেই করেছে এবং ফ্রম সেটাকেই বারবার প্রমাণ করতে চাইছে জুরিদের সামনে। মাই ফ্রেন্ড হ্যাজ অ্যালিউড টু দ্য রোম্যান্টিক গ্ল্যামার উইথ হুইচ আই হ্যাভ সট টু ইনভেস্ট। এখানে দেখো লম্বা একটা স্টেটমেন্ট আছে, আমি একটু তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে এমন বিশেষ কিছু নেই, যেখানে আছে অবশ্যই আমি বলে দেবো, তো তোমরা একটু এটা কেয়ারফুলি একটু দেখে নাও কি বলছে। মাই ফ্রেন্ড হ্যাজ অ্যালিউড টু দ্য রোমান্টিক গ্ল্যামার, এই যে কেসটাকে আমার ফ্রেন্ড, এটাকে কি এর আগে আমরা দেখেছি যে রোমান্টিক গ্ল্যামার ওয়ার্ডটা পেয়েছিলাম, মানে অ্যাকর্ডিং টু ক্লিভার এই কেসটাকে তার কাছে একটা রোমান্টিক গ্ল্যামার মতো মনে হচ্ছে, মানে একটা কাল্পনিক একটা যেন কেস, তাকে রং মিশিয়ে তাকে বিভিন্ন রকমভাবে করে যেন প্রেজেন্ট করার চেষ্টা করছে অ্যাকর্ডিং টু ক্লিভার, ঠিক আছে। তো এখানে ফ্রম সেটাই বলছে আমার তো বন্ধুর কাছে এটা রোমান্টিক গ্ল্যামার। উইথ হুইচ আই হ্যাভ সট টু ইনভেস্ট দিস কেস জেন্টেলম্যান আই হ্যাভ ডান নাথিং অফ দ্য কাইন্ড। তো বলছে আমার ফ্রেন্ড এটাকে রোমান্টিক গ্ল্যামার হিসেবে তুলে ধরতে চেয়েছেন, বাট আই হ্যাভ ডান নাথিং অফ দ্য কাইন্ড, কিন্তু আমি এরকম কিছু করতে চাই না। আই হ্যাভ মিয়ারলি শোন ইউ দ্য ব্যাকগ্রাউন্ড অফ লাইফ, আই হ্যাভ মিয়ারলি শোন ইউ দ্য ব্যাকগ্রাউন্ড অফ লাইফ, দ্যাট পালপিটেটিং লাইফ হুইচ বিলিভ মি হোয়েদার মাই ফ্রেন্ড মে সে অলওয়েজ লাইজ বিহাইন্ড দ্য কমিশন অফ আ ক্রাইম। তো এখানে পালপিপেটিং লাইফ মানে কি, পালপিপেটিং লাইফ হচ্ছে লাইফ উইথ মোরালিটি, লাইফ উইথ ইমোশনস, লাইফ উইথ মানে কি বলবো, মানে যেটাকে আমরা মানে পালপিপেটিং লাইফ মানে অ্যাকচুয়ালি পালপিপেটিং মানে অনিয়মিত, বাট এখানে অনিয়মিত নয়, এখানে হচ্ছে সেই লাইফটা যেখানে ইমোশনস আছে, ঠিক আছে, যেখানে প্যাশনস আছে, সেই লাইফটা। তো এখানে সেটাই বলতে চাওয়া হচ্ছে যে আমাদের মধ্যে যদি প্যাশন বা ইমোশন না থাকে তাহলে দেখবে আমাদের কিন্তু কেউ একটা বাজে কথা বলে দিলে আমাদের কিন্তু গায়ে লাগে না, আমাদের কিছু মনেই হয় না। বাট যদি আমাদের মধ্যে প্যাশন থাকে, ইমোশন থাকে, তাহলে আমরা কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল সেটা সবসময় খোঁজার চেষ্টা করি এবং আমাদের একটা কোনো বাজে কথা বললে আমাদের কিন্তু গায়ে লাগে, যদি আমাদের মধ্যে প্যাশন, ইমোশন এইসবগুলো থাকে, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে আমরা কি করি, মাঝে মধ্যে আমাদের সেই মানে কোনটা ঠিক কোনটা ভুল সেইটা রক্ষা করতে গিয়ে আমরা মাঝে মধ্যে ক্রাইমও করে বসি, আমাদের দ্বারা কিন্তু ভুলও কিছু হয়ে যায়, তাই তো। এটা হচ্ছে ফ্রমের মত, বাট তার যে ফ্রেন্ড আছে এখানে ক্লিভারের কথা বলছে এটা তার কাছে হয়তো সেরকম মনে নাও হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো, নাও জেন্টেলম্যান উই লিভ ইন আ হাইলি সিভিলাইজড এজ, বলছে জেন্টেলম্যানদের উদ্দেশ্য করে বলছে আমরা এখন বর্তমানে সিভিলাইজড এজ, আমরা এখন বর্তমানে ভদ্র সভ্য একটা সমাজে বাস করি। অ্যান্ড দ্য সাইট অফ ব্রুটাল ভায়োলেন্স ডিস্টার্বস আস ইন ভেরি স্ট্রেঞ্জ ওয়ে, এবং এইরকম একটা এরকম ব্রুটাল ভায়োলেন্স আমাদেরকে কি ডিস্টার্ব করে, আমরা সভ্য সমাজে বাস করি। সাইট মানে দৃশ্য, এবং এই যে নৃশংস ভায়োলেন্স মানে কি এই যে রুথের উপর অত্যাচার, ঠিক আছে, রুথের উপর মেয়েদের উপরে অত্যাচার, বলছে এইরকম একটা ব্রুটাল ভায়োলেন্স আমাদেরকে কিন্তু মানে আমাদেরকে ডিস্টার্ব করে। ইভেন হোয়েন উই হ্যাভ নো পার্সোনাল ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, যদিও আমাদের কিন্তু কারোর পার্সোনাল ম্যাটারে ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও এটা আমাদেরকে উত্ত্যক্ত করে, ঠিক আছে। বাট হোয়েন উই সি ইট ইনফ্লিক্টেড অন আ উম্যান হুম উই লাভ, হোয়াট দেন। এবার দেখো একটা প্রশ্ন করছে খুব সুন্দরভাবে, বলছে আমরা কিন্তু যদি আমাদের পার্সোনাল হয়তো ইন্টারেস্ট নাও থাকতে পারে, কিন্তু আমরা যাকে ভালোবাসি, আমাদের কাছের খুব প্রিয় একজন, তার উপর যদি এরকম হয় তাহলে তখন আমরা কি করব। জাস্ট থিঙ্ক অফ হোয়াট ইউর ওন ফিলিংস উড হ্যাভ বিন, তারপরে বলছে ভাবো সেটা, তাহলে তখন তোমার ফিলিংসটা কেমন হবে। ইচ অফ ইউ অ্যাট দ্য প্রিজনার্স এজ, এবং প্রিজনার্সের বয়সে যদি তোমরা থাকতে এবং তোমাদের ভালোবাসার মানুষকে কেউ যদি এরকম করতো তাহলে তোমাদের ফিলিংসটা কেমন হতো, তোমরা কি করতে তখন। সবাই মানে বলতে চাইছে যে সবাই নিজেকে ফোল্ডারের জায়গায় বসিয়ে ভাবো বিষয়টি। অ্যান্ড দেন লুক অ্যাট হিম, এবং তারপরে তার দিকে তাকাও। ওয়েল হি ইজ হার্ডলি দ্য কমফোর্টেবল,
ঠিক আছে, আমরা ফল্ডারের কথা নয় বাদই দিলাম, এখানে হার্ডলি দ্য কমফোর্টেবল মানে ফল্ডারকে ছাড়ো এরকম একটা, ঠিক আছে। শ্যাল উই সে bucolic person likely to complete with equanimity marks on gross violence of a woman to whom he was devotedly attached। বলছে আমরা ফল্ডারের কথা বাদই দিলাম, এখানে একটা ওয়ার্ড আছে দেখো, বিউকলিক মানে কি, গ্রামীণ, ঠিক আছে। বিউকলিক মানে গ্রামীণ বা রাখাল জাতীয় বা গ্রামীণ জাতীয়, মানে গ্রাম্য পরিবেশকে প্রেজেন্ট করছে এখানে। বলছে আমরা তো শহরের মানুষ, আমরা ফলের কথা বাদই দিলাম, কিন্তু যে গ্রামীণ একটা ছেলে বা গ্রামীণ কারোর পক্ষে, ঠিক আছে, গ্রামীণ কারোর পক্ষে যদি এরকম একটা হয়ে থাকে, সে তো এই যে শহুরের উচ্চ মানে যে শহুরে আদব কায়দা সে তো কিছু জানে না, কিন্তু তার ক্ষেত্রেও সে তার ভালোবাসার মানুষকে কেউ যদি এরকম ভায়োলেন্টের শিকার হয়, ঠিক আছে, ভায়োলেন্টের শিকার হয়, তাহলে তার মধ্যেও তো কিছু ফিলিংস আছে, সেও কিন্তু এটাকে মানে প্রতিবাদ করবে। হু ইজ ডিভোটেডলি অ্যাটাচ, ঠিক আছে, হি ওয়াজ ডিভোটেডলি অ্যাটাচ, যে কিনা তার সঙ্গে কিন্তু তার একটা অ্যাটাচমেন্ট আছে। তো তার সঙ্গে যদি এমন হয়, তাহলে কিন্তু সেই গ্রাম্য একটা ছেলে যে গ্রামীণ একটা পরিবেশে বড় হয়েছে, সেও কিন্তু এটার প্রতি মানে রুখে দাঁড়াবে, ঠিক আছে। গ্রস ভায়োলেন্স মানে হচ্ছে টোটাল, গ্রস মানে অ্যাকচুয়ালি গ্রস মানে কিন্তু টোটাল, আমরা যে বলে থাকি না টোটাল গ্রস প্রফিট, গ্রস লস, এটা, ঠিক আছে। আর ইনইকুয়ামিটি মানে হচ্ছে মনের একটা স্থিরতা, মনের হচ্ছে মানে মনের কন্ডিশন, সেটাকে বলা হয় ইকুয়ানিমিটি, বোঝা গেল। ইয়েস জেন্টেলম্যান লুক অ্যাট হিম, হ্যাঁ সরি, ইয়েস সরি কোথায় হারিয়ে গেছে, ওয়েট, ওকে। ইয়েস জেন্টেলম্যান লুক অ্যাট হিম, হি হ্যাজ নট আ ম্যান, he has not a strong face but neither has a vicious face। বলছে তার দিকে তাকাও, মানে ফল্ডারের দিকে তাকাও, he has not a strong face but neither has a vicious face। বলছে তার ফেসটাকে দেখে মনে আসছে যে সে এই রকম একটা অপরাধ করতে পারে, তার মধ্যে কিন্তু ভিশিয়াস ফেস মানে দুঃসাহসিক কোনো একটা তার ব্যাপার নেই, মুখের মধ্যে দুঃসাহসিক কোনো বিষয় নেই। he is just the sort of man who would easily become the prey of ইমোশনস। বলছে সে সেই ধরনের মানুষ যারা কিনা খুব ইজিলি প্রে অফ ইমোশনস মানে কি, যারা ইমোশনের শিকার হয়ে যায়। এখানে ফল্ডারও তো ইমোশনের শিকার হয়ে গেছে, তাই না, তার মধ্যে ইমোশন কাজ করছে, আমাকে রুথকে বাঁচাতেই হবে, রুথকে নিয়ে পালাতে হবে, তো সেইটাই বলছে ফল্ডার সেই দলের লোক যারা খুব ইজিলি ইমোশনের শিকার হয়ে যায়। ইউ হ্যাভ হার্ড দ্য ডেসক্রিপশনস অফ হিজ আইজ, এবং আপনারা তো শুনেছেন যে তার যে আইজের ডেসক্রিপশনটা কেমন ছিল। এর আগে দেখবে মানে আমি আগে পড়িয়েছি যে ফল্ডারের সম্পর্কে কোকসানকে জিজ্ঞেস করা হয় যে ফল্ডারের আইস কেমন ছিল, তার বিহেভিয়ার কেমন ছিল, তো সে তখন সেটা বলেছিল, বাট সেইটা তার যে ফ্রেন্ড আছে এখানে মাই ফ্রেন্ড বলতে কি ক্লেভার, বলছে তার ফ্রেন্ডের কাছে সেটা ফানি মনে হয়েছিল, ঠিক আছে, সেটাই বলছে আপনারা তো শুনেছেন তার আইজের ডেসক্রিপশনটা কেমন ছিল, মাই ফ্রেন্ড মে লাফ অ্যাট দ্য ওয়ার্ড ফানি, এবং কোকসান যখন বলেছিল ফানি, আমার ফ্রেন্ড সেটাকে দেখে হাসি ঠাট্টা করেছিল, মানে কি ক্লেভার। I think it better describes the peculiar uncanny look of those who are strained to breaking point than any other word which could have been used। বলছে ফল্ডার তো মনে করলে অনেক কিছুই বলতে পারতো, ঠিক আছে, আদার ওয়ার্ড হুইচ কুড হ্যাভ বিন ইউজ, ফল্ডার মনে করতে পারলে নিজেকে জাহির করার জন্য, নিজের দোষ ঢাকা দেওয়ার জন্য সে কিন্তু অনেকগুলি ওয়ার্ড ব্যবহার করতে পারতো, অনেক কিছু বলতে পারতো, বাট সে কিন্তু সেটা করেনি, সে চুপচাপ থেকে গেছে। এবং সে কি করেছে, তার পিকিউলিয়ার আনকানি লুক, তার যে লুক তার মধ্যে দিয়েই বলে না, মানে একটা কথা বলে না যে মানুষের চোখ কিন্তু সব কিছু বলে দেয়, ঠিক আছে, তো সেই ফল্ডারের দিকে তাকিয়ে তার চোখ কিন্তু সব বলে দিয়েছে যে মানে তার চোখের মুখে কিন্তু সব, তার মধ্যে তো একটা মানে সে যখন ক্রাইমটি করছিল তার মধ্যে কিন্তু একটা অনুতপ্ত হচ্ছিল, ঠিক আছে, যে আমি এই কাজটি করছি, তো সেটাই বলছে, সেটা কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছে। এবং ফল্ডার কিন্তু এখানে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক কিছু বলতে পারতো, বাট সে কিন্তু সেটা করেনি। আই ডোন্ট প্রিটেন্ড, বলছে আমি ভান করছি না, মাস্ট ইউ, দ্যাট হিজ মেন্টাল ইরেসপন্সিবিলিটি ওয়াজ মোর দ্যান আ ফ্ল্যাশ অফ ডার্কনেস। ডার্কনেসে একটা ফ্ল্যাশ করলে যেমন হয়, ডার্কনেসে একদম ঘন অন্ধকারে দেখবে জাস্ট একটা আমরা যদি ডিসলাইট কাটিয়েও জ্বালাই তাহলে যেমনটা হয়, তো সেটাই বলছে দিস ইজ আ মেন্টাল ইরেসপন্সিবিলিটি ওয়াজ মোর
দ্যান এ ফ্ল্যাশ অফ ডার্কনেস, সেই ফ্ল্যাশ অফ ডার্কনেসের থেকে একটা মেন্টাল ইরেসপন্সিবিলিটি অনেক বেশি ক্ষতি করে মানুষকে। ইন হুইচ অল সেন্স অফ প্রপোর্শনস বিকাম লস্ট, এবং যেখানে মানুষের পুরো সব সেন্স অর্গানগুলো কাজ করে না, মানুষ সেন্স হারা হয়ে যায়। বাট টু কন্টেন্ট দ্যাট জাস্ট অ্যাজ আ ম্যান হু ডিস্ট্রয়স হিমসেলফ অ্যাট টু সাচ এ মোমেন্ট মে বি অ্যান্ড অফেন ইজ absolved from the stigma attaching to the crime of self-murder. So he may and frequently does commit other crimes while in this irresponsible condition, and that he may as justly as acquitted of criminal intent and treated as a patient. তো এখানে দেখো লম্বা একটা লাইন আছে, কি বলছে, বাট টু কন্টেন্ট দ্যাট জাস্ট আ ম্যান হু ডিস্ট্রয়স হিমসেলফ অ্যাজ সাচ মোমেন্ট মে বি, বলছে ফল্টার যখন সেই কাজটি করেছিল, আমরা কিন্তু আগেও জেনেছি, সে কিন্তু বাইরে এসে ব্যাংক থেকে বাইরে এসে তার মধ্যে অনুতপ্ত হচ্ছিল, সে কিন্তু নিজেকে মানে বাসের তলায় নিজেকে থ্রো করে সে কিন্তু মরে যেতেও চেয়েছিল, ঠিক আছে, সেটাই বলছে। অ্যান্ড অফেন ইজ অ্যাবসলভড ফ্রম দ্য স্টিগমা অ্যাটাচিং টু দ্য ক্রাইম অফ সেলফ মার্ডার, এবং সে কিন্তু নিজে সেলফ মার্ডার মানে নিজে মরতে চেয়েছিল। স্টিগমা মানে সমাজের একটা স্টিগমা মানে কালি বা দাগ, তার ঘাড়ে যে একটা মানে সে বলতে পেরেছিল যে এটা করলে আমার ঘাড়ে একটা এরকম একটা বদনাম হয়ে যাবে, কালি দাগ পড়ে যাবে, তো সেটা থেকে সে বাঁচার জন্য সে কিন্তু ভেবেছিল যে মরে যায়, মানে ব্যাংক থেকে যখন টাকা নিয়ে ফিরছিল বাইরে বেরিয়েছিল তখন কিন্তু তার এমনটা মনে হয়েছিল যে মারা যায়, ঠিক আছে। আর অ্যাবজলভ মানে এখানে অ্যাবজলভ একটা ওয়ার্ড আছে, এটা মানে হচ্ছে মুক্তি পাওয়া, ঠিক আছে। স্টিগমা মানে বললাম যে কালি বা দাগ। So he may and frequently does commit other crimes while in this irresponsible condition, এবং তার সেই irresponsible condition সে কিন্তু আরও ক্রাইম করতে পারতো, and that he may as justly be acquitted of criminal intent and treated as a patient. তো বলছে যারা মানসিকভাবে এইরকম দুর্দশাগ্রস্ত, যাদের কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, বলছে আমাদেরকে কি করা উচিত, ট্রিটেড অ্যাজ আ পেশেন্ট, আমাদের ক্রিমিনাল নয়, আমাদেরকে পেশেন্ট হিসেবে ট্রিট করা উচিত। তো ফল্টারকেও আমাদের উচিত পেশেন্ট হিসেবে ট্রিট করা, ঠিক আছে। I admit that this is a plea which might well be abused. বলছে আমার এই যে প্লিয়া মানে কোনো কিছুর পক্ষে যে তিনি যেটা পেশ করেছেন, মানে প্লিয়া মানে অ্যাকচুয়ালি সওয়াল, ঠিক আছে, সওয়াল করা বা নিজের সমর্থনে কিছু বলা, সেটা হচ্ছে প্লিয়া। তো কি বলছে, আই অ্যাডমিট দ্যাট দিস ইজ আ প্লিয়া হুইচ মাইট ওয়েল বি অ্যাবিউজড, বলছে আমার এই প্লিয়াটা অ্যাবিউজড করা হতে পারে, এটাকে এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে, ওটা কি কেমন একটা কথা বলছে, যুক্তি নেই, তো এরকম একটা মনেই হতে পারে। ইট ইজ এ ম্যাটার ফর ডিসক্রিয়েশন, ইট ইজ এ ম্যাটার ফর ডিসক্রিয়েশন মানে হচ্ছে বিবেচনা, বলছে এটা একটা বিবেচনার বিষয়, আপনারা একটু বিবেচনা করুন। বাট হিয়ার ইউ হ্যাভ আ কেস ইন হুইচ দেয়ার ইজ এভরি রিজন টু গিভ দ্য বেনিফিট অফ দ্য ডাউট, বলছে এখানে এটা এমন একটা কেস যেখানে কিনা ডাউট করার জন্য কিন্তু প্রচুর রিজন আছে, ঠিক আছে, দেয়ার ইজ ভেরি রিজন টু গিভ দ্য বেনিফিট অফ দ্য ডাউট। ইউ হার্ড মি আস্ক দ্য প্রিজনার দ্য হোয়াট হি থট অফ ডিউরিং দোজ 4 ফ্যাটাল মিনিটস, বলছে ফ্যাটাল মিনিটস হচ্ছে মারাত্মক সেই মিনিটস, ধ্বংসাত্মক সেই মিনিটস 4 মিনিটস, মানে যে 4 মিনিটে ফল্টার কিনা যে 4 মিনিটে সেই কাজটি কিন্তু করেছিল, সেই 4 মিনিটের কথা বলা হচ্ছে। সে ব্যাংকে গিয়ে যখন চেকটা উইথড্র করেছিল সেই 4 মিনিটের কথা বলা হচ্ছে। বলছে ইউ হার্ড মি আস্ক দ্য প্রিজনার, তো আপনারা শুনেছেন যে আমি প্রিজনারকে জিজ্ঞাসা করেছিলাম যে হোয়াট হি থট ডিউরিং দোজ 4 ফ্যাটাল মিনিটস, সেই 4 মিনিট সে কী চিন্তা করেছিল, হোয়াট ওয়াজ হিজ আনসার, তার আনসারটি কী ছিল, আই থট অফ মিস্টার কোকসানস ফেস, বলছে আমি শুধুমাত্র কোকসানের ফেসের কথা মনে পড়ছিল আমার। এই লাইনটা আমরা আগেও পেয়েছিলাম, মানে ফল্টারকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি যখন ওই সব কাজগুলো করছিলে, ব্যাংকে যাচ্ছিলে, মানে জিরো অ্যাড করছিলে নিজের মতো করে, তো তখন তোমার কি মনে হয়েছিল, বলছে তখন ফল্টার বলেছিল যে আমার শুধুমাত্র কোকসানের কথাটাই মনে ছিল, কারণ কোকসানই কিন্তু তাকে বাঁচাতে পারতো, তো সে জানতো সে একটা খারাপ কাজ করছে, তবুও কিন্তু তার মনে একটা হোপ, কিন্তু একটা আশা ছিল যে কোকসান তাকে বাঁচাতে পারতো, তো সেই কথাটাই বলছে, মানে বলছে যে আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম তখন ফল্টার এই কথাটাই আমাকে বলেছিল। জেন্টেলম্যান, নো ম্যান কুড ইন্টেন্ট অ্যান আনসার লাইক দ্যাট, বলছে জেন্টেলম্যান কেউ কিন্তু এরকম একটা আনসার দিতে পারে না, ইটস অ্যাবসলিউটলি স্ট্যাম্পড উইথ
ট্রুথ, এবং এটা কিন্তু একটা ট্রুথ। ইউ হ্যাভ সিন দ্য গ্রেট অ্যাফেকশন legitimate or not existing between him and this woman. You have seen the great affection. এখানে কোন অ্যাফেকশনের কথা বলা হচ্ছে? ফল্ডার এবং রুথের মধ্যে যে অ্যাফেকশনটা ছিল সেই কথাটি বলা হচ্ছে। বলছে আপনারা তো দেখেছেন তাদের দুজনের মধ্যে যে অ্যাফেকশনটা একটা ছিল। হু কেম হিয়ার টু গিভ এভিডেন্স ফর হিম অ্যাট দ্য রিস্ক অফ আর লাইফ, যে কিনা এখানে এসেছে তার স্টেটমেন্ট দেওয়ার জন্য, তার এভিডেন্স দেওয়ার জন্য, ফল্ডারকে বাঁচানোর জন্য। তার জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও সে কিন্তু এখানে এসেছে। মানে কার কথা বলা হচ্ছে? রুথ। তার মানে বুঝতেই পারছেন আপনারা যে তাদের মধ্যে কত মানে অ্যাফেকশন আছে, কত ইন্টিমেসি আছে, এবং তারা দুজন একে অপরকে কতটা ভালোবাসে। তারপরে দেখো, ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু ডাউট হিজ ডিস্ট্রেস। বলছে এবং এটা অসম্ভব, টু ডাউট, ইম্পসিবল একরকম অসম্ভব, টু ডাউট হিজ ডিস্ট্রেস অন দ্য মর্নিং হোয়েন হি কমিটেড দিস অ্যাক্ট। এবং যখন সে সেই দিন সকালে যখন সেই কাজটি করেছিল, এবং যখন সে কাজটি করেছিল সেটাকে আপনাদের মানে তার সেই যে ডিস্ট্রেস একটা ছিল, তার হতাশা তার মধ্যে কাজ করেছিল, সেটার উপর ডাউট করাটা, আপনাদের ডাউট করাটা একরকম, এটা কিন্তু একরকম ইম্পসিবল, একটা প্রায় ইম্পসিবল, অসম্ভব একটা ব্যাপার। উই অল নো দ্যাট টেরিবল হ্যাভক সাচ ডিস্ট্রেস ক্যান মেক ইন উইক অ্যান্ড হাইলি নার্ভাস পিপল। এবং আমরা জানি, সবাই জানি, দ্যাট টেরিবল হ্যাভক মানে হচ্ছে ধ্বংস, ক্ষয়, ক্ষতি, ধ্বংস, নেগেটিভ একটা ওয়ার্ড হচ্ছে হ্যাভক, ঠিক আছে। হোয়াট টেরিবল হ্যাভক সাচ ডিস্ট্রেস ক্যান, এবং আমরা জানি এই যে একটা হ্যাভক, এই যে একটা ডিস্ট্রেস, এই যে একটা মানে হতাশা একজন উইক এবং হাইলি নার্ভাস পিপলকের মধ্যে কী করতে পারে, কি ঘটাতে পারে, এটা আমরা ভালো রকম সবাই জানি। কি ক্ষতি করতে পারে এটা আমরা কিন্তু সব রকম জানি। মানে বলতে যাচ্ছে যে ফল্ডারের মধ্যে তার যে ডিস্ট্রেস চলছিল, এবং সেটা ফল্ডার যেহেতু নার্ভাস পিপল ছিল, তো সেটা কী রকম ক্ষতি করতে পারে তাকে, সেটা কিন্তু আমরা জানি। ইট ওয়াজ অল দ্য ওয়ার্ক অফ আ মোমেন্ট, সেই কথাটি এখানে আবার বলছে এটা একটা মুহূর্তের কাজ ছিল, ঠিক আছে, একটা ক্ষণিকের কাজ। দ্য রেস্ট হ্যাজ ফলোড, এবং বাকিগুলো সেই কাজটাকে ফলো করেই হয়ে গেছে। মানে রেস্ট বলতে মানে সে ধরো চেকটা জিরো করেছিল এবং তার মতিভ্রম হয়েছিল, সে চেকটা জিরো করেছিল, এবং বাকি যে কাজগুলো অটোমেটিক্যালি হয়ে গেছে। মানে চেক অল্টার করা, ঠিক আছে, কাউন্টার ফল অল্টার করা, ক্যাশিয়ার কাছ থেকে টাকা নেওয়া, এগুলো অটোমেটিক্যালি হয়ে গেছে, মিথ্যা কথা বলা। তাই বলছে দ্য রেস্ট হ্যাজ ফলোড অ্যাজ ডেথ ফলোজ এ স্ট্যাপ টু দ্য হার্ট। খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা। অ্যাজ ডেথ ফলোজ a step to the heart or water drops if you hold up a jug to empty it। বলছে as death follows a step to the heart, এটা কোথার থেকে নেওয়া? এটা কিন্তু ম্যাকবেথের একটা লাইন, ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে, শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ থেকে। এখানে ডানকানকে যখন স্ট্যাপ করা হয়েছিল, মানে ম্যাকবেথ যখন স্ট্যাপ করে মানে ছুরি মেরেছিল, তখন কিন্তু তার মধ্যে একটা অনুতপ্ত হয়েছিল, ঠিক আছে। বাট এখানে এটা বোঝাতে চাইছে যে আপনি যদি কোনো একটি কাজ করে ফেলেন, ঠিক আছে, কাজ করে ফেলেন, করার পরে যদি আপনি অনুতপ্ত করেন, তাহলে সেটা কিন্তু আর মানে কিছু করার থাকে না সেখানে। মানে এখানে ম্যাকবেথ কিন্তু ডানকানকে মেরেছিল, মারার পরেও সে কিন্তু একটা অনুতপ্ত করেছিল, কিন্তু তাতে কি ডানকান বেঁচেছিল? বাঁচেনি, সেটাই বলছে। তো মানে সে একটা কথা বলে না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেটাই। অর ওয়াটার ড্রপস ইফ ইউ হোল্ড আপ এ জগ টু এমটি, এবং আপনি যদি একটা জগকে খালি করার জন্য একবার যদি উল্টে দেন, তাহলে কিন্তু সেখানে আর কিছু করার থাকে না। তো ফল্ডারের ক্ষেত্রেও এখানে সে যেহেতু একটা কাজ করে ফেলেছে, তাই অটোমেটিক্যালি আর বাকিগুলোও কিন্তু হয়ে গেছে, তার অনুতপ্ত হলেও কিছু করার ছিল না। বিলিভ মি জেন্টলম্যান, দেয়ার ইজ নাথিং মোর ট্র্যাজিক ইন লাইফ দ্যান দ্য আটার ইম্পসিবিলিটি অফ চেঞ্জিং হোয়াট ইউ হ্যাভ ডান। বলছে আপনি যেটা করেছেন, আপনি যেটা করে ফেলেছেন, সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, এবং এটা হচ্ছে একটা কি গ্রেট ট্র্যাজিক, ঠিক আছে, ট্র্যাজিক ইন লাইফ, এটা হচ্ছে লাইফের কিন্তু একটা গ্রেট ট্র্যাজিক, ঠিক আছে। আপনি যেটা করে ফেলেছেন সেটা কিন্তু আর চাইলেও চেঞ্জ করতে পারবেন না। ওনস দিস চেক ওয়াজ অল্টার্ড অ্যান্ড প্রেজেন্টেড, যখনই একবার যদি চেকটা অল্টার্ড করা হয়ে গেছিল, প্রেজেন্ট হয়ে গিয়েছিল, দ্য ওয়ার্ক অফ 4 মিনিট, সেই 4 মিনিট 4 ম্যাড মিনিটস। এখানে একটু স্ট্রেস দেওয়ার জন্য বলছে দ্য ওয়ার্ক অফ 4 মিনিটস, তারপরে বলছে না 4 ম্যাড মিনিট, সেই 4 পাগলামোর মিনিটের কথা বলা হচ্ছে। দ্য রেস্ট হ্যাজ বিন সাইলেন্স, এবং বাকিটুকুই মানে সেই একই কথা বলছে যে সেই কাজটি করার ফলে বাকিগুলো অটোমেটিক্যালি হয়ে গেছিলো।
But in those 4 minutes, the boy before you has slipped through a door hardly opened into the great cage which never again quite lets a man go, the cage of the law. কেজ বলতে হচ্ছে খাঁচা, ঠিক আছে, বলছে সেই 4 minutes, বাট ইন দোজ 4 minutes দ্য বয় বিফোর ইউ হ্যাজ স্লিপড থ্রু দ্য ডোর। আপনি যদি সে একটা মানে ডোরের মধ্যে দিয়ে প্রবেশ করেন, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি সেই ল রূপী যে মানে যে এখানে অ্যাকচুয়ালি প্রিজনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। কেজ অফ ল মানে খাঁচা, লয়ের খাঁচা, ঠিক আছে, মানে আইনের একটা খাঁচা। তো আপনি যদি সেটাই একবার পড়ে যান, তাকে ঢুকে যান সেখানে, কি বলছে, ইন্টু দ্য গ্রেট কেজ হুইচ নেভার এগেন কোয়াইট লেট আ ম্যান গো। এবং আপনি যদি সেই চত্বরে একবার ঢুকে যান, আপনি যদি সেখানে পড়ে যান, তাহলে আর সেখান থেকে বেরোনোর উপায় নেই। কি বলছে এখানে দেখো, এটাই বলছে যে হুইচ নেভার এগেইন কোয়াইট লেটস আ ম্যান গো, যেটা মানুষকে আর সেখান থেকে বেরোতে দেয় না। দ্য কেজ অফ দ্য ল, কেজ অফ দ্য ল মানে আইনের সেই খাঁচা, ঠিক আছে। হিজ ফাদার অ্যাক্টস হিজ ফেইলিয়ার টু কনফেস, এবং তার পরবর্তী যে অ্যাক্টগুলো, মানে তার পরবর্তী অ্যাক্টগুলো কোনগুলো, হিজ ফেইলিয়ার টু কনফেস, সেটা স্বীকার করতে ফেল হয়েছিল, ঠিক আছে। দ্য অল্টারেশন অফ দ্য কাউন্টার ফয়েল যেটা অল্টার করেছিল। হিজ প্রিপারেশনস ফর ফ্লাইট, তার রুথের সঙ্গে চলে যাওয়ার যে একটা প্রিপারেশান নিচ্ছিল সে। অল আর এভিডেন্স নট অফ ডেলিভারেট অ্যান্ড গিল্টি ইন্টেনশনালি, বলছে এইগুলো তার যে ফার্দার অ্যাক্টস বলতে তার যে পরবর্তী অ্যাক্টগুলো, মানে যে রুথের সঙ্গে চলে যাবে, তারপরে কাউন্টার ফল চেক করা, এই অল্টার করা, তারপরে সে কনফেস করতে পারেনি। বলছে এগুলো কিন্তু অল আর এভিডেন্স, এগুলো কিন্তু সব এভিডেন্স নট অফ ডেলিভারেট অ্যান্ড গিল্ট ইন্টেনশন হুইচ হি কমিটেড দ্য প্রাইম অ্যাক্ট ফ্রম হুইচ দিস সাবসিকুয়েন্ট অ্যাক্টস অ্যারোজ। মানে কি এইগুলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে বলছে এইগুলো কিন্তু এভিডেন্স, কিসের এভিডেন্স, নট অফ ডেলিভারেট অ্যান্ড গিল্ট ইন্টেনশন, সে যে ডেলিভারেট মানে ইচ্ছাকৃত এটা করেনি, এগুলো কিন্তু তারই কি না এভিডেন্স। যখন সে প্রাইম ফ্যাক্টস মানে মূল যখন যে কাজটি করেছিল, মানে যখন চেকটা অল্টার করেছিল, ঠিক আছে, সেটাই বলছে। তো অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এটাই যে ফল্ডার কিন্তু যখন চেকটা অল্টার করেছিল, তার পরবর্তী যে স্টেপগুলো সে নিয়েছে সেগুলো সে কিন্তু ইচ্ছাকৃতভাবে করেনি, সেগুলো ইন্টেনশনালি সে করেনি, সেগুলো অটোমেটিক্যালি ওটাকে ফলো করে এগুলো অটোমেটিক্যালি হয়ে গেছে। সরি No, they are merely evidence of the weak character which is clearly enough his misfortune, এবং এগুলো হচ্ছে একটা কি উইক ক্যারেক্টারের একটা এভিডেন্স, উইক ক্যারেক্টারের একটা এগুলো হচ্ছে এভিডেন্স হুইচ ইজ ক্লিয়ারলি এনাফ হিজ ফরচুন, এবং যার ফলে কিনা তার এই দুর্ভাগ্য, ফরচুন মানে মিসফরচুন মানে দুর্ভাগ্য, এগুলো হচ্ছে একটা কি এই যে এইগুলো কনফেস মানে পালিয়ে যাওয়া, কাউন্টার ফয়েল চেক করা, এগুলো একটা উইক ক্যারেক্টার। ফল্ডার কিন্তু এখানে উইক ক্যারেক্টার, ঠিক আছে, ফল্ডার হচ্ছে উইক ক্যারেক্টার, সে নার্ভাস ক্যারেক্টার, এগুলো একটা সেই উইক ক্যারেক্টারের এভিডেন্স যার ফলে তার মিসফরচুনটা ঘটেছে। বাট ইজ আ ম্যান টু বি লস্ট বিকজ হি ইজ ব্রেড অ্যান্ড বর্ন উইথ এ উইক ক্যারেক্টার। তারপরে কি বলছে দেখো, বাট ইজ আ ম্যান টু বি লস্ট, একজন মানুষ যে কিনা ব্রেড অ্যান্ড বর্ন মানে এখানে লালন পালন হওয়া, উইথ এ উইক ক্যারেক্টার, বলছে যে কিনা উইক ক্যারেক্টারের সঙ্গে লালিত পালিত হয়েছে, মানে যে হচ্ছে জন্ম থেকেই হয়তো উইক, মানে আমাদের জন্মের সময় কিন্তু এক একজন এক এক রকম বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, তো হয়তো এরকম হতে পারে ফল্ডার, তার জন্মগতভাবে তার মধ্যে উইকনেস আছে, তো এর ফল এটা কি তার দোষ, তার জন্য কি তাকে কি করতে হবে, টু বি লস্ট, তাকে কি হারিয়ে যেতে হবে, প্রশ্ন করছে এখানে, ঠিক আছে। জেন্টেলম্যান, মেন লাইক দ্য প্রিজনার আর ডেস্ট্রয়েড ডেইলি আন্ডার আওয়ার ল ফর ওয়ান্ট অফ দ্যাট হিউম্যান ইনসাইট হুইচ সিজ দেম অ্যাজ দে আর। বলছে জেন্টেলম্যান, আমাদের মধ্যে এই ফল্ডারের মতোই কত মানুষই কিনা এই রকম লয়ের আন্ডারে পড়ে কি করছে, তারা ডেস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ইনসাইট হুইচ সিজ দেম অ্যাজ দেয়ার, যাদেরকে আমরা অ্যাকচুয়ালি মানে ক্রিমিনাল হিসেবে দেখি, তারা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিমিনাল নয়, তারা কি পেশেন্টস, PATIENTS পেশেন্টস, তারা অ্যাকচুয়ালি পেশেন্টস নট ক্রিমিনালস। তো বলছে মানে অ্যাকচুয়ালি ফল্ডারের মতো এরকম অনেক লোকই আছে যারা এরকম আইনের চত্বরে পড়ে তারা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, তাই না। বলছে এদেরকে কি করা উচিত, এদেরকে ক্রাইম হিসেবে নয়, এদেরকে ক্রিমিনাল হিসেবে নয়, এদেরকে পেশেন্ট হিসেবে ট্রিটমেন্ট করা উচিত আমাদের। ইফ দ্য প্রিজনার বি ফাউন্ড গিলটি, যদি প্রিজনারকে গিলটি দোষী প্রমাণ হয়, অ্যান্ড ট্রিটেড অ্যাজ দো
ইউ আর এ ক্রিমিনাল টাইপ, এবং তাকে যদি ক্রিমিনালের রূপে ট্রিট করা হয়, হি উইল অ্যাজ অল এক্সপিরিয়েন্স শোজ, বলছে আমার যত এক্সপিরিয়েন্সগুলি আছে তাতে আমার মনে হয় ইন অল প্রবাবিলিটি বিকাম ওন। এবারে দেখো কি বলছে, আই বেগ ইউ নট টু রিটার্ন এ ভার্ডিক্ট দ্যাট মে থ্রাস্ট হিম ব্যাক ইনটু প্রিজন অ্যান্ড ব্রেড হিম ফর এভার। বলছে আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি এমন একটি ভার্ডিক্ট দেবেন না, মানে ভার্ডিক্ট মানে রায় দেবেন না, যাতে করে সেই প্রিজনারকে থ্রাস্ট হিম ব্যাক ইনটু দ্য প্রিজন, তাকে আবার সেই প্রিজনে ফিরে যেতে হয়, ঠিক আছে, তাকে আবার জেলের মধ্যে চলে যেতে হয়, আপনি এরকম একটা রায় দেবেন না। অ্যান্ড ব্র্যান্ড হিম ফর এভার, এবং তাকে সারা জীবনের জন্য তার জীবনটা যাতে সেখানে শেষ না হয়ে যায় সেরকম একটি রায় আপনি দেবেন না। জেন্টেলম্যান, জাস্টিস ইজ আ মেশিন দ্যাট when someone has once given it the starting push rolling on if itself। এখানে দেখো ফ্রম জাস্টিসকে মেশিনের সঙ্গে তুলনা করেছে, বলছে জাস্টিস হচ্ছে একটা মেশিন যেখানে when someone has once given it the starting push, বলছে সেখানে একজনের দরকার হয় যে একবার যদি শুরু করে দেয় রোলস অন অফ ইটসেলফ, তাহলে এটা রোল করতে থাকে, পরপর চলতেই থাকে। তো জাস্টিস হচ্ছে একটা মেশিনের মতো যেখানে একবার যদি কেউ সেটা শুরু করে দেয় তাহলে কিন্তু এটা পরপর চলতেই থাকে। ইজ দিস ইয়াং ম্যান টু বি গ্রাউন্ড টু পিচেস আন্ডার দিস মেশিন ফর অ্যান অ্যাক্ট হুইচ অ্যাট দ্য ওস্ট ওয়াজ অন অফ উইকনেস। বলছে ফলটা তো একটা উইকনেসের বসে, একটা উইকনেস, সে একটা উইক ক্যারেক্টার এবং সে একটা এরকম কাজ করে ফেলেছে। ইজ দিস ইয়াং ম্যান টু বি গ্রাউন্ড টু পিচ আন্ডার দিস মেশিন? আপনারা কি চান যে এই ইয়াং ম্যানটি এই মেশিনের আন্ডারে পড়ে তার জীবনটা শেষ হয়ে যাক? মানে এই যে মেশিন রূপী যে জাস্টিস এর মানে এর মধ্যে পড়ে তার জীবনটা শেষ হয়ে যাক, আপনারা কি এটা চান? ইজ হি to become a member of the luckless crew that man those dark ill-starred ship called prisons? এখানে দেখো খুব একটা সুন্দর লাইন বলে সেখানে আবার বলছি ইজি বিকাম আ মেম্বার অফ দ্য লাকলেস ক্রিউ। লাকলেস ক্রিউ মানে হচ্ছে, ক্রিউ মানে নাবিক। সমুদ্রে যখন জাহাজ চলে অনেক সময় কিন্তু জাহাজটা উল্টে যায়, সেখান থেকে কিছুজন হয়তো বেঁচে যায়, কিছুজন মারা যায়। তো যারা বেঁচে যায় তারা তো লাকি, যারা মারা যায় তারা হচ্ছে লাকলেস, ঠিক আছে। তো ফলটার কি সেই লাকলেস ক্রিউদের মতো? দ্যাট ম্যান দোজ ডার্ক ইল স্টার্ড শিপ কোল্ড প্রিজন, এখানে প্রিজনের সঙ্গে শিপের তুলনা করা হচ্ছে। তো শিপটা যখন উল্টে যায় তখন কিন্তু সেটা একটা প্রিজনের কাজ করে, সেখান থেকে কেউ বেরোতে পারে না, সেখানে পড়ে সে মারা যায়। তো বলছে ফলটার কি সেই মানে লাকলেস ক্রিউদের মতো যেখানে এখানে পড়ে সেই লয়ের আন্ডারে পড়ে তার জীবনটা শেষ হয়ে যাবে, সেখান থেকে আর বেরোতে পারবে না, সে কি লাকলেস? প্রশ্ন করছে ইজ দ্যাট টু বি হিজ ভয়েস ফ্রম হুইচ সো ফিউ রিটার্ন? এটা কি তার সেরকম একটা যাত্রা যেখান থেকে খুব কম মানুষই ফিরে আসে? একটা এরকম বললাম না, ভয়েস মানে যাত্রা। তো জাহাজে যারা যাত্রা করে অনেক সময় জাহাজ উল্টে গেলে কিন্তু খুব কম মানুষই সেখান থেকে বেঁচে ফেরে। তো সেটাই বলছে ফলডার কি তাদের মধ্যে একজন যেখানে একটা যাত্রা শুরু করলে সেখান থেকে খুব কম মানুষই ফিরে আসে? অর ইজ হি টু হ্যাভ অ্যানাদার চান্স? তাকে কি একটা আরেকটা চান্স দেওয়া হবে টু কাম ব্যাক, ফিরে আসার জন্য? Or is he to have another chance to be still locked on as on who has gone a little astray? যে কিনা শেষ হয়ে যাচ্ছে তাকে কি আরেকটা চান্স দেওয়া হবে? বাট হু উইল কাম ব্যাক, যে কিনা ফিরে আসতে পারে। আই আর্জ ইউ জেন্টেলম্যান ডু নট রুইন দিস ইয়াং ম্যান। আমি আপনাদের কাছে আর্জ করছি এই ইয়াং ম্যানকে শেষ করে দেবেন না, আপনারা একটু বিবেচনা করুন। ফর অ্যাজ রেজাল্ট অফ দোজ 4 মিনিটস, এই 4 মিনিটের ফলস্বরূপ রুইন আটার অ্যান্ড ইরেসপেসিবলি, বলছে তার সেই 4 মিনিটের ফলস্বরূপ সে কিন্তু অ্যাকচুয়ালি এটা জুলাইতে শুরু হয়েছিল, বাট তারপরে কিন্তু এটা আগস্টের দিকে চলে এসেছে, মানে প্রায় অলমোস্ট 3 মাস মতো সে কিন্তু জেল খেটেছে, তাই বলছে রুইন, ঠিক আছে। বলছে সে তো অলরেডি 3 মাস তার জীবন নষ্ট হয়ে গেছে। স্টার্স হিম ইন দ্য ফেস, হি ক্যান বি সেভড নাও, তার মুখের দিকে তাকান, তাকে এখনও বাঁচানো যেতে পারে। ইমপ্রিজন হিম অ্যাজ এ ক্রিমিনাল অ্যান্ড আই অ্যাফার্ম টু ইউ দ্যাট হি উইল বি লস্ট। যদি আপনারা তাকে ইমপ্রিজনমেন্ট মানে এখানে জেলে ভরে দেন তাহলে কিন্তু আই অ্যাফার্ম টু ইউ দ্যাট হি উইল বি লস্ট, সে কিন্তু হারিয়ে যাবে, তার নিজের কাছে সে হেরে যাবে, সে কিনা মনুষ্য সমাজে কিন্তু সে হারিয়ে যাবে। হি হ্যাজ নাইদার দ্য ফেস নর অফ দ্য ম্যানার অফ ওন হু ক্যান সার্ভাইভ দ্য টেরিবল অর্ডিয়াল।
বলছে সে কিন্তু তার মধ্যে কিন্তু তার মুখ দেখে বোঝা যায় তার মধ্যে কিন্তু এমন কিছু নেই যে সে এই সমাজের একটা কালি একটা দাগ সে কিনা বয়ে চলবে, ঠিক আছে। অর্ডিয়াল মানে অগ্নি পরীক্ষা, এই যে একটা অগ্নি পরীক্ষা সে সারভাইভ করতে পারবে এটা কিন্তু মনে হয় না। ওয়ে ইন দ্য স্কেলস ইজ ক্রিমিনালিটি অ্যান্ড সাফারিং হি হ্যাজ আন্ডারগন, বলছে সে যে ক্রিমিনালিটি সে যে দোষগুলি করেছে এবং সে যে সাফারিং করেছে এতদিন ধরে, বলছে সেগুলো কি ওয়ে করো মানে কি ওজন করো, দেখো সে কিন্তু অনেকগুলি মানে সে কিন্তু অলরেডি অনেক সাফার করেছে। দ্য লেটার ইজ 10 টাইম হেভিয়ার অলরেডি, দ্য লেটার রিলেটিটি ইয়ার, লেটার মানে এখানে দেখো দুটি জিনিসের কথা বলা হচ্ছে, ক্রিমিনালিটি অ্যান্ড সাফারিং, তো এখানে সাফারিংয়ের কথা বলা হচ্ছে, লেটার মানে দ্বিতীয়টা। দ্য লেটার ইজ 10 টাইম হেভিয়ার অলরেডি, বলছে সাফারিংটা কিন্তু 10 টাইম হেভিয়ার মানে সে যে দোষটা করেছে তার থেকে অনেকটা কিন্তু সে সাফার করেছে, সেটাই বলছে 10 গুণ সাফার করেছে। হি হ্যাজ লেইন ইন প্রিজন আন্ডার দিস চার্জ ফর মোর দ্যান 2 মান্থস, সে কিন্তু এই প্রিজনে মোর দ্যান 2 মান্থ 2 মাসের বেশি সময় কিন্তু আছে। ইজ হি লাইকলি এভার টু ফরগেট দ্যাট, সে কি এটাকে কখনো ভুলে যাবে? ইমাজিন দ্য অ্যাঙ্গুইশ অফ হিজ মাইন্ড ডিউরিং দ্য টাইম, সেই সময়ের কথা ভাবুন, সে কিনা সেটা ভুলে যাবে। ইমাজিন দ্য অ্যাঙ্গুইশ অফ হিজ মাইন্ড, তার মনের যে অ্যাঙ্গুইশটা আছে যে রাগটা আছে সেটা একবার ভাবুন আপনারা, সে কি সহজেই ভুলে যাবে এইসব টাইমের কথা? হি হ্যাজ হ্যাড হিজ পানিশমেন্ট, সে তার পানিশমেন্ট পেয়েছে। জেন্টেলম্যান ইউ মে ডিপেন্ড, আপনারা এটাকে ডিপেন্ড করতে পারেন, মানে আপনারা আমাকে ডিপেন্ড করতে পারেন, আপনারা এটা ভেবে দেখতে পারেন। দ্য রোলিং অফ দ্য চ্যারিয়ট হুইলস অফ জাস্টিস, জাস্টিসের এই যে ঘুরন্ত চাকা, ওভার দিস বয় বিগান হোয়েন ইট ওয়াজ ডিসাইডেড টু প্রসিকিউট হিম, খুব সুন্দর লাইন বলছে, যখন থেকে আমরা ফল্ডারকে প্রসিকিউট করেছি তখন মানে অভিযুক্ত করেছি তখন থেকেই তার উপরে জাস্টিসের চাকাটা, চ্যারিয়ট অফ হুইল, জাস্টিসের এই চাকাটা কিন্তু তার উপর দিয়ে বয়ে চলেছে, মানে সে কিন্তু অলরেডি সাফারিং করেছে তখন থেকেই। উই আর নাও অলরেডি অ্যাট দ্য সেকেন্ড স্টেজ, আমরা কিন্তু অলরেডি সেকেন্ড স্টেজে এসে গেছি। প্রথম স্টেজটা কি, আমরা কাউকে সন্দেহ করি, তাকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়, সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ। তারপরে তাকে জেলে বিচারের জন্য আদালতে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ, এবং তাকে আদালত থেকে আবার ইমপ্রিজনমেন্ট করা হয় মানে জেলে পাঠিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে থার্ড স্টেজ। তো বলছে আমরা অলরেডি সেকেন্ড স্টেজে চলে এসেছি। ইফ ইউ পারমিট ইট টু গো অন টু দ্য থার্ড আই উড নট গিভ দ্যাট ফর হিম, তো বলছে আপনি যদি আবার সেই থার্ড স্টেজে তাকে ফেলে দেন, তাকে নিয়ে যান, তাহলে আমি এই যতগুলো আমার যে প্রচেষ্টাগুলো হলো সেগুলো সব ভেইন, একরকম তার জন্য ব্যর্থ হয়ে যাবে। হি হোল্ডস আ ফিঙ্গার অ্যান্ড থাম্ব ইন ফর্ম অফ আ সার্কেল, ড্রপস হিজ হ্যান্ড অ্যান্ড সিটস ডজন না, এটা ডাউন হবে, সিটস ডাউন। ওকে, তো যাই হোক আমরা এই পর্যন্ত করেছি। আজকে ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, আমাদের পুরো স্পিচটা কমপ্লিট করার দরকার ছিল। ওকে, সরি আরেকটুখানি পড়িয়ে দিই, এটা আমরা পরের দিন ক্লিভার থেকে শুরু করব। ওকে, এই পর্যন্ত পড়িয়ে দিচ্ছি। তো দেখো, দ্য জুরি স্টির, তারপর জুরিরা যারা আছে তারা একটু মুভ করলো, স্টির মানে নড়ে চড়ে বসা, মানে এই যে ফ্রম যে একটা এত বড় স্টেটমেন্ট দিল, এটা কিন্তু জুরিদের একটু নাড়িয়ে দিয়েছে সিম্বলিক্যালি। অ্যান্ড কনসাল্ট ইচ আদার্স ফেস, এবং তারা একে অপরের মুখের দিকে দেখলো। দেন দে টার্ন টুয়ার্ডস দ্য কাউন্সিল ফর দ্য ক্রাউন, তারপরে তারা টার্নস টু দ্য কাউন্সিল ফর দ্য ক্রাউন। কাউন্সিল ফর দ্য ক্রাউন বলতে এখানে যে হচ্ছে ফল্ডারের বিপক্ষে কেস লড়ছে যে কিনা ক্লিভার, ঠিক আছে, তার দিকে তাকালো। হু রাইজেস, যে উঠলো, অ্যান্ড ফিক্সিং হিজ আইজ অন এ স্পট দ্যাট সিমস টু গিভ হিম স্যাটিসফ্যাকশন, তারপরে সে উঠে তার চোখটা এমন একদিকে ফিক্সড করলো, ফিক্সিং হি আইজ অন এ স্পট, একটা স্পটের উপরে ফিক্স করলো যেটা দেখে মনে হলো যে এটা যেন তাকে একটু স্যাটিসফ্যাকশন তাকে দিয়েছে, ঠিক আছে। স্লাইডস দেম এভরি নাও অ্যান্ড দেন টুয়ার্ডস দ্য জুরি, স্লাইডস দেম মানে তার হচ্ছে মুভমেন্টস অফ আইজ, তার মুভমেন্ট অফ আইজগুলি মানে চোখগুলো একটু জুরিদের দিকে এবং এখানে ওখানে যেন ঘুরিয়ে নিল, ঠিক আছে। তারপরে ক্লেভার কিছু বলবে, আমরা পরের দিন এখান থেকে শুরু করবো। আজ আমাদের এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।